আমরা আজকে ভাইবার উপরে ক্লাসটা নিব। প্রথমত এই ক্লাসটাকে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করব। সেটা হচ্ছে আমরা যে ভাইবার উদ্দেশ্যে আসছি, আমাদের ভাইবারটা কি, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা যখন শেষ হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কলেজের শিক্ষকরা থাকে, আমার ডিপার্টমেন্টের শিক্ষক থাকবে, তারপরে থাকবে হচ্ছে কি অন্য কলেজের একজন এক্সটার্নাল বা বহি পরীক্ষক। আর মাস্টার্স পরীক্ষার সময় আমাদের একটা ভাইবা হয়। এই যে অনার্স চতুর্থ বর্ষের যে ভাইবা হয়, এই ভাইবার মার্ক থাকে 100 মার্ক। 100 মার্কের পাস মার্ক থাকে হচ্ছে 40। 40-এর নিচে যদি কেউ পায় সে ভাইবাই ফেল। মজার ব্যাপার হচ্ছে এই ভাইবাই কেউই ফেল করে, দেখা যাচ্ছে যে হাজারে একজন ফেল করে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেভাবে আমরা লেখাপড়া করছি, কালচার যেভাবে তৈরি করছি, কেউই ফেল করে। কিন্তু আমাদের যে ভাইবার, মানব জীবনে যে ভাইবা হয়, আমাদের ভাইবা, যে আমি লেখছি পড়ে দেখো তোমরা সবাই, যে ভাইবা ভর্তি। ভাইবা ভর্তি শব্দের দরজটা একটা লাগিয়েছে। ভাইবা ভর্তি শব্দটা এটা প্রথম ফরাসি বা ফরাসিরা প্রথম এটা ব্যবহার করে। এই ভাইবা ভর্তি শব্দের অর্থ হচ্ছে ওরাল এক্সামিনেশন, মানে মৌখিক পরীক্ষা। ইংরেজি থেকে এটাকে বলা হয় ওরাল এক্সামিনেশন। যখন আবার বলছে যে আফটার রিটেন এক্সামিনেশন, মানে রিটেন পরীক্ষার পরে যে এক্সামিনেশন হয় সেটা হচ্ছে এই ভাইবা ভর্তি। এই ভাইবা ভর্তিতে কি কি করা যেতে পারে, আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত। আমি প্রথমে বলছি ভাইবার 3টা পার্ট। একটা হচ্ছে প্রিপারেশন, আর একটা হচ্ছে ভাইবার ডে, ভাইবার দিনে আমি কি করব, তারপরে ভাইবার শেষ হয়ে যাওয়ার পর অনেকের এক্সপ্রেশন হচ্ছে না, এইটা 3টা পার্ট। ভাইবার আগে আমি কি করব, প্রথম হচ্ছে সবাই জানে যে আমার পরীক্ষায় পড়াশোনা করতে হবে। যে কোনো ভাইবার জন্য প্রথম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইবা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ভাইবাতে প্রত্যেকটা মানুষের ধরা হয় যে, যেমন তোমার নাম কি, যে ফাতিমা খাতুন, ফাতিমা আক্তার বা রাবেয়া বস্তি আছে না, খাদিজা খাতুন। এখন তোমার নাম, এই যে ফাতিমা নামটা বিখ্যাত নাম, কে ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠ কন্যা। উনার জান্নাতে কি হবে, উনার কি কি ভূমিকা থাকবে তোমাকে জানতে হবে, কারণ এটা তোমার নাম। তোমার নামের অর্থ কি এটাও জানতে হবে। এরপর তোমার পিতার নাম, মাতার নাম ধরতে পারবে। তোমার পিতার নামটা কি, এটা নাম হচ্ছে, আমার পিতার নাম হচ্ছে মহসিন মিয়া। এখন মহসিন নামটা কিন্তু বাংলাদেশে দুইজন বিখ্যাত ব্যক্তি আছে, হাজী মোহাম্মদ মহসিন। কিন্তু তোমার পিতার নাম এটা জানতে হবে। আর হচ্ছে মহসিন দুদু মিয়ার কথা বলছি, মনে আছে না আমাদের, হাজী শরিয়াতুল্লাহর পুত্রের নাম। এই বিষয়টা মায়ের নাম, পিতার নাম, নিজের নাম সবকিছু জান। এই যে বলছি যে নাম জিজ্ঞাসা করে, আর একটা ব্যাপার কি জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে তোমার যে পঠিত বিষয়। তুমি আজকে চতুর্থ বর্ষের ভাইবা আসছো, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভাইবা হয় সেটা হচ্ছে তোমার যে কোর্সগুলো ছিল, প্রত্যেকটা কোর্সের নাম তোমার জানা উচিত, কারণ এই সাবজেক্ট তুমি পড়ছো। যেমন মনে করো যে বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি, যে কোর্সগুলো তুমি পড়ছো সেই কোর্সের নাম যদি না পড়ো, এটা একটা বিষয়। তারপরে তোমার ডিপার্টমেন্টে ধরতে পারে কতজন শিক্ষক আছে, তোমার বিভাগীয় প্রধানের নাম কি, তোমার ডিপার্টমেন্টের 4 জন শিক্ষকের নাম বলো। এখন যে স্যার আমি তো নাম জানি না, কেমন হবে? তুমি এই ডিপার্টমেন্টে পড়ালেখা করলে যে তোমার বিভাগীয় প্রধানের নাম বলো, স্যার নামটা তো আমি স্যার জানি না, এটা কি ভালো কিছু? তা বলছে আচ্ছা তুমি তো যশোর মহিলা কলেজে পড়ালেখা করছো, পড়ো। জি, যশোর মহিলা কলেজ কত সালে প্রতিষ্ঠিত? স্যার এটা তো আমার জানা নেই। এটা কি তোমার জানা উচিত ছিল না? তারপরে বললো যে এই কলেজের বর্তমান অধ্যক্ষের নাম কি? স্যার এটা জানি না, এটা কি উচিত? এই যে কম্পালসারি জিনিস, এটা তোমাকে জানতে হবে। এরপরে এইগুলো হচ্ছে তোমার কোশ্চেন। আরেকটা ব্যাপার যে এই যে বিষয় তোমার বিশেষ করে যে কোর্সগুলো ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়, এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন তো হয়। আরেকটা কথা জিজ্ঞাসা করা হয় যে কোন কোর্সের পরীক্ষা ভালো হয়েছে, তুমি ডাইরেক্ট বলে স্যার পরিবেশ উন্নয়ন ভালো হয়েছে, তার মানে অন্য কয়টা তোমার মাথায় নেই। তুমি বলো স্যার মোটামুটি সব কোর্সের পরীক্ষায় ভালো হয়েছে, স্যার এর মধ্যে অমুক কোর্সটা বেশি ভালো হয়েছে। সেই কোর্স থেকে কোশ্চেন ধরবে। আর যদি বলে না স্যার সব কোর্সের পরীক্ষা ভালো হয়েছে, সে সব জায়গা থেকে ধরা শুরু করবে, তুমি দেখাচ্ছে কিছুই পারতেছ না।
তখন মার্ক কত পাবা? 90 পাওয়ার দরকার, তুমি পাইলে 42, পাইলা 50, ভালো মার্ক হইল না। এখন এই যে বিষয়গুলো তোমার পড়াশোনার ব্যাপার, তাহলে ভাইবার প্রিপারেশন আমাদের কিভাবে নেওয়া উচিত? ভাইবা নট অনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ভাইবার ক্ষেত্রেই আমাদের কিছু কিছু প্রিপারেশন নেওয়া উচিত। যেমন আমার ফাইল পরীক্ষা দিন সকালবেলা যদি আমি তাড়াহুড়ো করি, মনে করো যে তুমি চাকরির ভাইবা দিতে গেছো, বিসিএস ভাইবা দিতে গেছো, তুমি ঢাকার একটা, তুমি মালিবাগে আছো, যাবা কোথায়? আগারগাঁও। এ তোমার মাথায় রাখতে হবে রাস্তায় জ্যাম, রাস্তায় জ্যামের বিষয় আছে না? তোমার ভাইবার সকাল 9টা থেকে শুরু হবে, তুমি রওনা দিলে 8টা, পথিমধ্যে বের হচ্ছে পৌঁছাতে পারবা? তখন তোমার কি হাইপার টেনশন শুরু হয়ে যাবে না? ইস, মিস করলাম, আর কত দূরে যাবে? এটা কি শরীরের উপর প্রভাব ফেলে না? তারপরে কি, যে ফাইল গোছানো, তোমার 1 দিন 2 দিন আগে গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে প্রাইমারির ভাইবা করো, দেখা যাচ্ছে তোমার প্রাইমারির ভাইবা হবে তোমার বাড়ি জিনেদার হাসপুর, ভাইবা হবে জিনেদার সদরে। তুমি রাস্তায় যাবা, গাড়ি কি তোমার বাবার গাড়ি? রেডি থাকবে। গাড়ি তো পাবলিক পরিবহন, সেটা সময় মতো পেতেও পারো, না পেতেও পারো। এই যে সময়ের গোছগাছ, এই বিষয়টা তোমাকে আগে মাথায় নিয়ে 2 দিন আগে ফাইলটা রেডি করে রাখো। যে তোমার প্রত্যেক ভাইবারকে নির্দেশনা দেওয়া হয় না, ওই নির্দেশনাটা পড়ো, পেপার দিয়ে কি কি কাগজ চেয়েছে, যদি ছবি চাই ছবি রেডি, আমার অ্যাডমিট কার্ড, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইবা বোর্ডে কি করা চাই, তোমার অ্যাডমিট কার্ড লাগবে। দ্বিতীয়ত কি, তোমার রেজিস্ট্রেশন কার্ড লাগবে। তৃতীয়ত কি, তোমার কাছে একটা অবশ্যই কলম থাকা উচিত। বলো যে তুমি যদি বলো যে হ্যাঁ তুমি এই বিষয়টা বোর্ডে লেখো, তুমি লিখতে বলে স্যার আপনার পেনটা দেন তো, তখন কি স্যার ভালো করবে? তোমার ঝটপট তোমার ফাইলে কিংবা হাতে পেন থাকবে। এইগুলো হচ্ছে তোমার আনুষঙ্গিক যে ফাইল, আমার মনে করি যে কোনো পরীক্ষার আগেই আমাদের রেডি রাখা উচিত। এটাকে রাখি। এইবার এই যে পরের দিন ভাইবার ক্ষেত্রে আমরা কি কি করি? ভাইবার আগের দিন আমরা একদম পড়াশোনা এত বেশি পড়ি, পরীক্ষার রাত্রে তো আমার ভাই অনেকগুলো জিনিস গুরুত্বপূর্ণ। যেমন ছেলেদের ক্ষেত্রে ড্রেস, মেয়েদের ক্ষেত্রেও ড্রেস। তোমার গায়ের রং কালো, তুমি যদি উজ্জ্বল সাদা পোশাক পরো তাহলে কন্ট্রাস্ট হয়ে যাবে। তুমি দেখেছো লাল চকচকা ড্রেস পরতে হবে না, পোশাকটা আমি করছি। এরপরে পরীক্ষার দিন আগে কি হবে, পরীক্ষার দিন থেকে পড়াশোনা ভাগ্যে এ পৃথিবীতে যে কোশ্চেন ধরবে, আমি যে পারবো কি পারবো না, একটা কথা জরুরি মনে রাখা প্রয়োজন, যে বা যারাই ভাইবা বোর্ডে থাকে তারা তোমার থেকে আমাকে অল্প হলেও জ্ঞানী বেশি। হয়তো কোনো কোনো সেক্টরে আমি বেশি জানতে পারি, বাট সে যে আমার ভাইবা নিতে আসছে অবশ্যই সে জানাশোনা নেই। আমি এই যে ভাইবা বোর্ডে যাব, আমার পড়াশোনা আগের দিন অন্তত 8 ঘন্টা আগে ক্লোজ করে দেওয়া উচিত। মানে যে রাত্রি ঘুমে যাবে তার আগে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আগে ক্লোজ করে দেওয়া উচিত পড়ালেখা প্রিপারেশন। এবার আমি ভাইবা দিতে যাব, ভাইবার দিন রাত্রি যদি বিরিয়ানি, তারপরে তোমার পোলাও, রোস্ট খেয়ে ঘুমায়, রাত্রি পেট খারাপ হয়ে কি হবে? ঘুম ঠিক মতো হবে? ঘুম যদি না হয়, ভাইবা বোর্ডে যখন চোখ লাল থাকবে, ভাইবা বোর্ডে মনে আসবে, মাথা ঝিমঝিম করবে, তারপরে টেনশন তো আছে, ভাইবা ভালো হবে? তাহলে আমার আগের রাত্রি যে খাবারটা খাবো, যে আমার পেট ঠান্ডা থাকবে, আমার মন সুস্থ থাকবে, আমি সারা জীবন পোলাও মাংস খেতে পারবো, ভাইবা দিয়ে এসে খাবো, কোনো সমস্যা নেই। ওই রাত্রে খাবো কি লাউ সবজি, পেঁপে সবজি, যেটা আমার কোনো প্রকার ক্ষতি করবে না, ঘুম সব থেকে ভালো হবে। আবার এটা করা উচিত না যে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমে করে যাবে। এইবার ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হয়, মনে করো যে তোমার বাবা আছে, তুমি দরিদ্র ফ্যামিলির মেয়ে, পড়ালেখা করে একমাত্র মেয়ে, যশোর MM কলেজে পড়ো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো, পড়ার পরে কি হলো, তুমি ওখানে তোমার বাবা মার খুব টেনশন যে আমার মেয়ে যদি চাকরি না পায় পরিবার কিভাবে চলবে। তুমি প্রত্যেকদিন ঘুমাও রাত্রি 12টায়, ওঠো সকাল 6টায়, টাইম কত? 6 ঘন্টা। এখন তোমার বাবা তো ওঠে ফজরের নামাজ পড়ে, তুমি তো পড়বা, পড়তেও পারো নাও পারো, সবার ক্ষেত্রে সেম না। আমরা যারা পড়াশোনা করি আমাদের সেম কিন্তু অভ্যাস এটাই যে 12টায় ঘুমাই, 6টায় উঠি কিংবা 7টায় উঠি। আর তুমি ভাই বাদাচ্ছ, আম্মুকে বলছো, আব্বুকে বলছো, ওই দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে মারে ফোন দিয়ে দিল, তোমার কি 5-4টার সময় ঘুম ভেঙে গেছে, কেউ ওই ঘুমার আসবে?
হাইপার টেনশন বেড়ে গেল না, তাহলে তোমার কিন্তু ঘুমের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এবার ছেলেরা কি করে, গার্লফ্রেন্ডের কাছে বলে ভাই পরীক্ষা দেবে। এখন গার্লফ্রেন্ড আজানের সময় ফোন দিয়ে বলে, জান তোমার যদি বিশেষ না হয় আমার কিন্তু অন্য জায়গায় বিয়ে দিবে। তখন কেমন হতে পারে? হাইপার টেনশন বাড়বে না? আমি যাচ্ছি ভাইবা দিতে, আমার উপর আমার পরিবারের চাপ, গার্লফ্রেন্ডের চাপ, বয়ফ্রেন্ডের চাপ, দুনিয়ার চাপ। আমি ভাইবা দিব, কারণ একটা কোনো মনে রাখতে ভাইবার আগে, গুরুত্বপূর্ণ ভাইবার আগে ফোনের সুইচ অফ। অফ মানে অফ, কারণ আমি কারোর সাথে না, শুধু আমার আনুষঙ্গিক যে জিনিসপাতি আগে আমি ঠিক করে নেবো। যেমন গ্রাম যশোর থেকে ঢাকা যাবো, ঢাকা পৌঁছে বলবো যে আমি ভালো আছি, ভালোভাবে পৌঁছে গেছি, হ্যাঁ ওকে। এরপরে থেকে তোমরা কেউ টেনশন করবে না আমাকে নিয়ে, বাবা আমাকে বলতে হবে। আর আনুষঙ্গিক যারা আছে, অনেক ক্ষেত্রে আমি বিবাহিত জামাই টেনশন করবে, বাবা বলে বাবা এত বড় ভাই বাদ দিতে গেছে, বউ আমার বিশেষ কেটে হবে, দুড়াল কম খুঁয়ে যায় আবার, হতে পারে না? বলা যাবে কোনো টেনশন করার দরকার না, আমি আমার মতো ভাইবা দিয়ে আসতাম। এরপরে এই যে প্রিপারেশন দিবি, আমার রাতের খাওয়া দাওয়া, আমার এবার ড্রেস প্যাটার্ন কি হবে। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই অক্সফোর্ড শু। যদি তোমার ছেলেদের ক্ষেত্রে তোমার জুতার ফিতা না থাকে, মানে অক্সফোর্ড শু না থাকে, এটাকে বলা হয় ফাঁকি বাজ। তুমি যে জুতা পরো, জুতা যদি ফিতা না বাঁধো, ওটাকে আর স্মার্টনেস। তুমি ইউরোপীয়দের দেখো, কারণ এই স্যুট কোট পৃথিবীতে চালু হয়েছে, এর সাথে প্যান্ট আর শার্ট চালু হয়েছে, তার সাথে একটা জুতা। জুতার যে রং, সেটা তুমি ব্রাউন কালার করতে পারো, কালো কালার করতে পারো। যদি ব্রাউন কালারের জুতা পরো, সেটা কাপড়ের সাথে ম্যাচিং করে বেল্ট ম্যাচিং হতে হবে। যদি তুমি কালো কালারের অক্সফোর্ড শু পরো, সেটাও তোমার বেল্ট টু কালো কালারের সাথে ম্যাচিং হতে হবে। এইবার অবশ্যই হালকা কালারের শার্ট প্যান্ট পরা উচিত। আর মেয়েদের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মেয়ের পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন করে তৈরি করছে। কারোর সাথে কারোর চেহারার মিল না, কারোর গায়ের রঙের সাথে মিল থাকতে পারে, মুখ অবয়ব কিন্তু কারোর সাথে মিল না। এখন তুমি একটি বড় চাকরি করবে, বড় চাকরি আসবে, মনে করো যে তুমি প্রশাসন ক্যাডার ফার্স্ট চয়েস দিয়েছো। এখন তোমার রুচি বধূ তো দেখবে, ভাই বোনের করছো, তুমি কি পরে আসছো, মনে করো যে তুমি বোরকা পরে আসছো। এই বোরকাও কিন্তু একটু মানানসই। বোরকার সাথে যে আমরা স্কার্ফ পরি, এর সাথে যে জুতাটা পরবে, এটা ম্যাচিং এর ব্যাপার আছে। এটা হচ্ছে কি, একটা বোরকাতে তোমার চোখ বেঁধে যেতে পারবে না, সে মুখ দেখে। সেটা যে আমি গেলাম, তার জন্য তাদের মধ্যে যেন কোনো প্রকার, আমাদের দেশে পৃথিবীতে যারা আছে শিক্ষিত মানুষ, যেটা সত্য কথা, কিছু কিছু মানুষ মনে করে যে হিজাব করলে ভাবে যে এরা বিরূপ একটা ধারণা আছে না, আমি এমন ভাবে যাবো আমার প্রতি বিরূপ ধারণা তৈরি করতে পারবো। এরপরে শাড়ি পরা, আমি গেলাম হাই হিল পরে, ভালো ভাই, আমার শাড়ি পরলাম, গায়ের রঙের সাথে আমার চুলের কালার, আমি তো চুল কালার করতে পারি, তাই না? চুল স্বাভাবিক কালার আছে, তার সাথে কিন্তু শাড়িটা, এবার ব্লাউজ মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে এই জায়গা মারে না, রং এই জায়গা হতে পারে, তা ওর খারাপ দেখা করে করা যাবে না। সব থেকে বেস্ট হয়ে যাচ্ছে এই পর্যন্ত। যে কোনো ব্যক্তি, তোমার আমার মা বোন যে হোক, এই পর্যন্ত হাতাওয়ালা শাড়ি যদি কেউ পরে, ব্লাউজ পরে, কেউ খারাপ মন্তব্য করতে পারবে। ঠিক যদি শাড়ি পরতে হবে, সেই শাড়ির সাথে সেন্টের জুতা আছে, স্যান্ডেলটার একটা ম্যাচিং থাকতে হবে, শাড়ি পরা যেন সুন্দর হয়। এবার থ্রি পিস পরা যায়, তবে থ্রি পিস পরলে যেন সেটা অবশ্যই সৌন্দর্য, মানে শালীন পোশাক হয়, তোমার গায়ের রঙের সাথে ম্যাচিং হয়। কারণ একজন উচ্চপদস্থ কর্মকর্তা, বা তুমি যখন একজন কলেজের লেকচারার হও, যখন তুমি প্রশাসন সহকারী কমিশনার হও, তাই কথা বলে না, পুলিশের সহকারী কমিশনার হও, মানে এএসপি হও, তুমি কিন্তু একদিন পুলিশের আইজিপি হতে পারো। তুমি যদি কোনোদিন প্রশাসন ক্যাডার হও, তুমি কিন্তু একদিন ক্যাবিনেট সেক্রেটারি হতে পারো। তুমি যখন কলেজ শিক্ষক হও, তখন কিন্তু কলেজের প্রিন্সিপাল হতে পারো, কি বলে বোর্ডের চেয়ারম্যান হতে পারো, এবং অধিদপ্তরের ডিজি হতে পারো। তোমার মধ্যে এমন রুচিবোধ থাকবে, কারণ মানুষ তোমাকে লক্ষ লক্ষ মানুষের সেবা দাও। তোমার সাথে যখন কথা বলবে, মানুষ তোমার আচার আচরণ, কথাবার্তা সবকিছুই লক্ষ্য করো, তুমি কোন পোশাক পরো। এই যে ভাইবা বোর্ড, আমার দেখাচ্ছি একটি পদে নিয়োগ দেওয়া হয়,
5টি পদে নিয়োগ দেয়, ক্যান্ডিডেট থাকে 50 জন। এক্সামিনাররা অবশ্যই বেস্ট ক্যান্ডিডেটকে চয়েস করবে। কেউ এক্সামিনারের আত্মীয়-স্বজন নয়। যে এক্সামিনার আছে আমরা কেউ তার আত্মীয়-স্বজন, সবাই অপরিচিত। আমার আচার আচরণে সামান্য কয়েক মিনিটের আচার আচরণের জন্য উনি আমাকে পছন্দ করে নেন, এটাই তো আমাদের মূল টার্গেট, তাই না? এইবার এই পোশাক আশাকগুলো আমাদের সিলেক্ট করতে হবে। পরীক্ষার দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, আমরা যে ধর্মে বিশ্বাস করি, আমরা মোটামুটি কম বেশি কেউই নাস্তিক না। যে ধর্মে বিশ্বাস করতে যদি নিয়মিত নামাজ না পড়ে, একটা কথা মনে রাখতে হবে, আমার এক সৃষ্টিকর্তা একজন আছে, এটা মিথ্যা কথা না। আমি যে ধর্মে বিশ্বাস করি তার কাছে একটু প্রথমে কেউ দোয়া করতে নামাজ পড়তে হবে কিংবা পূজা করতে হবে, বিষয়টা এরকম না। মনে মনেও তো আমি যাচ্ছি, আমি যখন যাচ্ছি, যেমন মুসলমানদের ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কালেমা পাঠ করে নেয়, যে এটা পাঠ করে নেই কেন? তার সিকিউরিটি, যার পথে ঘাটে কি হবে আমি তো জানি। আমি যে কথা বলছি যখন যে মারা যাবে না, এর তো নিশ্চয়তা নেই। আমি যে একটি বড় কাজের উদ্দেশ্যে যাচ্ছি, সৃষ্টিকর্তার কাছ থেকে আমি একটু চেয়ে নিলাম, মানে আশীর্বাদ চেয়ে নিলাম। এরপরে তুমি কি করতে পারো, তুমি যদি খুব বাবা মা, যদি একটা কথা বলেছি, বাবা মা কিংবা স্বামী কিংবা স্ত্রী, সে যদি ভালো মানুষ হয়, সে যদি বোঝার সক্ষমতা রাখে, তার কাছ থেকে ফোন দিয়ে দোয়া নিয়ে যেতে পারে, সে পাশে থাকলে আরো ভালো হয়। কিন্তু সে যদি যে হাইপার টেনশন, অতিরিক্ত উদ্বিগ্ন ব্যক্তি, অতিরিক্ত চিন্তা করে, এই সমস্ত লোকের সাথে তোমার ওই মুহূর্তে কথা বলার দরকার নেই। এবার ভাইবা বোর্ডে যাওয়ার আগে মেইন কথা হলো, ভাইবা বোর্ডে যখন তুমি ঢুকবে, তোমার রুমে যখন প্রবেশ করবে, মনে রাখবা রুমে তোমার নাম যখন কল হয়ে গেছে, এরপরে অমুক আসবে কেয়া খাতুন। কল যখন হয়ে যাবে, এক্সামিনাররা কিন্তু কেয়া খাতুনের ঢোকা থেকে এই লক্ষ্য শুরু করে দেবে। তুমি কিভাবে হাঁটো, কিভাবে বসো, দরজা খোলার পরে, যেমন আমি আজকে প্রথমে বলেছিলাম না যে গুড মর্নিং, একটা কথা মনে রাখতে হবে যে কোনো বিষয় অফিসিয়াল আর আনঅফিসিয়াল। অফিসিয়ালি যখন হয় মানে আনুষ্ঠানিক বিষয়ে কিন্তু তুমি ঢুকেই বলো, সালাম দেওয়ার ক্ষেত্রে অনেকে বলে না আসসালামু আলাইকুম স্যার, বলো না আসসালামু আলাইকুম, কোন জায়গা আছে, সেটা হচ্ছে তোমাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম স্যার, সালামটা একদম শুদ্ধ হতে হবে, তাই না? কিন্তু মুসলিম হও, বোর্ডে তো তোমার বোর্ডে কে আছে নাম লেখা আছে, সে যদি বোর্ড প্রধান যদি হিন্দু হয়, এক্সটার্নাল দুই পাশে যে আছে তারা তো তুমি চেনো না তাকে, যদি হিন্দু হয় তাকে, তাহলে তোমাকে মুসলিম হলে তাকে তো সন্তুষ্ট করতে হবে। তাহলে স্যার, আদাব স্যার, কিংবা নমস্কার স্যার, আসতে পারি স্যার, অনুমতি নিতে হবে। যাওয়ার পরে অবশ্যই চেয়ারের বাম পাশে, যে চেয়ারটা তোমার জন্য রাখা আছে, ডান পাশে যাওয়া যাবে না। যে চেয়ার রাখা আছে, চেয়ারের পিছনের থেকে বাম পাশে দাঁড়াও। হেড এক্সামিনার যে, তার দিকে দৃষ্টি লক্ষ্য করো, তার দিকে লক্ষ্য রাখো। হেড এক্সামিনারের দিকে লক্ষ্য রাখো। হেড এক্সামিনার কি বলতে চাচ্ছে, যদি দেরি করে স্যার আমি কি বসতে পারি স্যার, অনুমতি না, সে বলে যে ঠিক আছে বসো। বসার পরে এইবার আমি টেবিলের উপর হাত দিয়ে দিই না, টেবিলের উপর হাত দিয়ে দেই না, খারাপ অভ্যাস। তুমি ফাইলটা, তোমার সামনে টেবিল আছে, ফাইলটা তোমার হাঁটুর উপর রাখবে না, ফাইলটা কোলের উপর রাখবে না, ফাইলটা রাখতে হবে কোথায়, টেবিলের উপর তোমার ডান দিকে, ডান বরাবর রেখে দাও সোজা করে। তার পাশে কলমটা রাখো, যদি তুমি পকেট থাকে কলম পকেটে আগের থেকে রাখতে পারো, সমস্যা। এইবার যখন কোশ্চেন ধরবে, একটা কথা মনে রাখতে হবে, আঞ্চলিকতা পরিহার করতে হবে। যেমন ছাড়, নাবানে, খাবানে, সুবানে, জাবানে, এগুলো। কারণ আমি যশোর বাড়ি, এগুলো আমি চলে, কুষ্টিয়ার লোকজন অতিরিক্ত কথা বলে, ঘন কথা, আমার বাড়ি কিন্তু কুষ্টিয়ার পাশে, আমি বলি। এইবার আর একটা ব্যাপার আছে, এগুলো মুদ্রা দোষ, পরিহার করতে হবে। তারপরে কোথায় কোথায় চুলে হাত আছে না, কোথায় কোথায় করি না আমরা, কোথায় কোথায় স্যার, আমি তো মেয়ে মানুষ, কোথায় কোথায় কেন মুন্ডায় হাত দিই, আছে না, অভ্যাস আছে না এগুলো। আমি একজন মেয়ে, আমার কোথায় কোথায় খালি উঠনায় হাত চায়, কোথায় কোথায় ঘাড়ে হাত চায়, এগুলো সুপার মাপের মুদ্রা দোষ। তুমি এবার যে প্রথমে বলছি টেবিলে হাত দেওয়া যাবে না, যদি একেবারে কাছে তুমি বসো, স্টিল সোজা হবে, মেরুদণ্ড যেন বাঁকা না,
সোজা হেড এক্সামিনার সোজা বসবা, তুমি এমন ভাবে বলবে দুইজনের দিকে, তুমি তোমার ঘাড় কথা বলবে, তোমার ঘাড় তুমি ডানে তাকাবা, তোমার এক্সামিনার কি বলছে তার দিকে আই কন্টাক্ট করবে। আই কন্টাক্ট তুমি কথা বলতেছে কিভাবে বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকা, পাকিস্তানের রাজধানীর নাম কি ইসলামাবাদ, এরকম না। তুমি তার দিকে চোখে চোখ রেখে কথা বলবে, তার নাক আর তোমার নাক, যে হেড এক্সামিনার থাকবে তোমার নাক এবং তার নাক যেন কথা বলে, মনে হবে চোখে চোখ রেখে কথা বলবে। এরপরে বললো যে আচ্ছা আপনি তো রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন, রাষ্ট্রবিজ্ঞানের একটা সংজ্ঞা। এরকম হলো মানে ভাইবা বোর্ডে কি ধরা, এই যে বলছিলাম যে নাম ধরে আইস ব্রেক। প্রথমেই তুমি ঢোকার পরে ভাইবা বোর্ড তোমার সাথে কোনো অমানবিক আচরণ করবে, যাই বলো রুজভেল্টের যে আটলান্টিক ট্রিটি, তুমি তো একেবারেই ঘাবড়ে যাবে, এটা কোথা থেকে না। ভাইবা বোর্ডে ঢোকার পরে তোমাকে কি বলবে, যে প্রথমেই বলবে যে রহিমা খাতুন ভালো আছেন আপনি, মানে তোমাকে প্রথম নাম জিজ্ঞেস, তোমার নাম কি, আপনার নাম কি? স্যার নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুল ইসলাম। ও আচ্ছা, বাড়ি কোথায়? ঝিনাইদহ। কোন উপজেলা? শৈলকুপা। এই জায়গা আত্মহত্যার প্রবণতা বেশি কেন? কারণ ওই জায়গাতে সে জানে। বাবার নাম কি? মানে আজকে আজকে নরমাল কোশ্চেন করে তোমাকে, তোমার সাথে তাদেরকে ফ্রি করে দেবে, এটাকে বলা আইস ব্রেক। প্রত্যেক ব্যক্তিকে এখন বললো যে নাম কি, বলছিলাম যে ফাতিমা খাতুন, কারণ তোমার নামই একটা কোশ্চেন। তুমি যে নাম তৈরি করেছো, বলে তোমার নাম কি? হাজী মোহাম্মদ মহসিন। গ্রেট, হাজী মোহাম্মদ মহসিন। আর একজন হাজী মোহাম্মদ মহসিন তো আছে, তুমি তার সম্পর্কে বিস্তারিত জেনে যাবে যে হুগলি জেলায় হাজী মোহাম্মদ মহসিনের জন্ম, হুগলি জেলায় যে কলেজ আছে তানবীর হাজী মোহাম্মদ মহসিন। মানে তোমার যদি এরকম নাম হয় সেটা জানতে হবে। এখন তোমাকে ব্যক্তি সম্পর্কে আইস ব্রেক করে নেবে। তা আস্তে আস্তে যখন তুমি তোমার পঠিত বিষয়, একটা কথা মনে রাখবে, 4 বছর ধরে তুমি একটু যে কোনো চাকরির ভাই তোমার অনার্সের ভাই তো বলছি আগে কি কি ধরবে, এখন চাকরির ভাই কি ধরবে, 3টা বিষয় 4টা বিষয় কোশ্চেন ধরে। তোমার ব্যক্তি, তুমি ব্যক্তি কোথা থেকে আসছো, যেমন আমি বলছি যে আমার বাড়ি ঝিনাইদহ শৈলকুপায় যে আত্মহত্যার প্রবণতা কেন, এটা আমার জানতে হবে। ওই এলাকায় যে দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া মারামারি আস্তে আস্তে বেঁধে যায়, এটাও আমার জানতে হবে। আমার এলাকার যে সংসদীয় আসন, ওই এলাকায় যে এমপি ছিল অন্তত 3-4 জনের নাম জানা উচিত। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তারপরে কি আমার উপজেলা চেয়ারম্যানের নাম জানা উচিত। আমি যে ইউনিয়নে বা পৌরসভায় বসবাস করি পৌর মেয়র সম্পর্কে জানা উচিত। ইউনিয়ন পরিষদে বাস করলে ইউনিয়ন চেয়ারম্যান সম্পর্কে জানা উচিত। ঘুমায় না, এই যে বিষয়টা বিস্তারিত আমার জানতে হবে। কারণ আমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে মনোহর। ওই গ্রামে যদি কোনো ঐতিহাসিক ঘটনা থাকে, এবং মুক্তিযুদ্ধ রিলেটেড আছে না, অনেক গ্রামে মুক্তিযুদ্ধ গণহত্যা হয়, বীর মুক্তিযোদ্ধার বিখ্যাত বীর মুক্তিযোদ্ধার বাড়ি বীর শ্রেষ্ঠের গ্রামের পাশে, তাদের সম্পর্কে জানতে হবে, এটা ব্যক্তিগত কোশ্চেন। এরপরে যেটা ধরা হবে তোমার পঠিত বিষয়, তুমি ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রিতে পড়ো, রাষ্ট্রবিজ্ঞানে পড়ো, আর ব্যবস্থাপনায় পড়ো, তোমাকে কিন্তু কোশ্চেন ধরা হবে। কেন ধরা হবে? কারণ তুমি যে 4 বছর পড়াশোনা করছো, ওই জায়গায় তুমি যদি কোশ্চেনে না পারো, তাহলে তোমাকে প্রথমে ডিসকোয়ালিফাইড ধরে নেবে। কারণ তুমি 4 বছর ছিল ফাঁকিবাজ। তোমার পঠিত বিষয় তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, একজন মানুষ তার পারিপার্শ্বিকতা সম্পর্কে, সে হচ্ছে এত বড় অফিসার হবে কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক হলে সে একজন প্রধান শিক্ষক হবে, সে তার পারিপার্শ্বিকতা সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে। যে বর্তমান ঘটে যাওয়া যে কোনো জিজ্ঞাসা করতেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম তুমি তো পত্র পত্রিকায় পড়ছো যে সর্বশেষ স্যার এখন তো প্রেসিডেন্ট নাই, তাহলে প্রেসিডেন্ট কে? স্যার ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণা দিচ্ছে আমি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ঘোষণা দিছে না? তাহলে এর আগের প্রেসিডেন্টের নাম কি ছিল? নিকোলাস মাদুরো। ও আচ্ছা, নিকোলাস মাদুরোর কি হয়েছিল? ডোনাল্ড ট্রাম্প উঠাই নিয়ে গেছে, আমেরিকা উঠাই নিয়ে গেছে না? আচ্ছা, নিকোলাস মাদুরোর আগের ভেনেজুয়েলার একজন প্রেসিডেন্ট ছিল, আপনি নাম বলতে পারবেন? নাম কি? হুগো চাভেজ। হুগো চাভেজ তো বিশ্ব বিখ্যাত ছিল, কারণ জাতিসংঘে দাঁড়িয়ে বলতে আমেরিকা একটি শয়তানের রাষ্ট্র। এই যে তুমি বিশ্ব সম্পর্কে ধারণা আছে, চারপাশে ঘটে আছে, এখন বলতে পারছো
এই যে সামনে গণভোট হবে, সামনে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটা গণভোট আছে, হা না ভোট। এই হা ভোটে আর না ভোটে কি কি আছে আপনি জানেন? ধরতে পারেন? তুমি এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা, তারপরে জুলাই বিপ্লব, জুলাই যে অভ্যুত্থান বা বিপ্লব, সেখানে যেটা আসছে সেটা জিজ্ঞাসা করতে পারে না যে এই বিষয়ে আপনার মতামত কি? একটা কথা মনে রাখতে হবে, যেমন ভাইবা বোর্ডের এনভায়রনমেন্ট, বোর্ড কি চাচ্ছে। এখন তুমি গেছো আমলিগের আমলে ভোট, ভাইবা বোর্ডে ভোট দিতে, বলছে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বলছে মহিয়সী নারী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তারা কিন্তু এটাকে বলবে এই জিনিস তো ভিন্ন ধরনের, তাই না? এবার তুমি বিএনপির সময় ভাইবা দিচ্ছ, তা বলতেছি যে হাদি হল, তা বললো যে অসমাপ্ত আত্মজীবন কাব্যিকা। তুমি বিশাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তুমি এরকমও বলার দরকার নেই, আবার নেগেটিভও বলার দরকার নেই, কারণ তোমাকে হতে হবে ডিপ্লোম্যাট। কাউকে অসন্তুষ্ট করা যাবে না, কাউকে অতিরিক্ত তেলও মারা যাবে। যেটা সত্য বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি কিন্তু এটা বলতে পারো না যে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের দেশে বহুত আছে। যেটা সত্য তুমি পোলাইটলি সেটা বলো, কোনো প্রতিদ্বন্দ্বিতা করো না, কাউকে ছোট করো। ভাইবা ভোট এটা চাই। পারিপার্শ্বিক ব্যাপার, যেমন রাজনৈতিক বিষয়ে কথা বললে তোমার যতটা সম্ভব নিরপেক্ষ দৃষ্টি থেকে শান্ত মেজাজ রেখে উত্তর দেয়। যদি বলো যে একটা ঘটনা, জুলাই বিপ্লব তো যেটা হইল, এই বিপ্লব তো আপনার প্রজন্ম করলো, এই প্রজন্মের আপনি কি এটা ভালো কাজ করছে, তুমি দেখছো এই জায়গায় বিশাল ক্রেজি হয়ে বক্তব্য দিয়ে শুরু করে, তারা কিন্তু এটা ভালোভাবে দেবে। কারণ যারা ভাইবা নিচ্ছে সে কিন্তু তোমার মতো, তোমার বয়স সমবয়সের না, সে কিন্তু তোমার থেকে একটু সিনিয়র। তাকে তুমি বোঝাতে হবে যে না, আমি যেটা বলছি এটার একটা সামঞ্জস্যতা আছে। এই যে পারিপার্শ্বিক বিষয়, তোমার নিজ বিষয়, পঠিত বিষয়, আরেকটা বিষয় কি তোমার ব্যক্তি, নিজের পঠিত বিষয়, পারিপার্শ্বিকতা সম্পর্কে, আর দুনিয়ার যেখান থেকে সেখানে খুশি কোশ্চেন করতে পারো। সেটা কিভাবে করে তোমার কথা প্রসঙ্গে চলে যায়। তুমি যে কথা বলছো, তোমার কথার পিঠে আরেকটি কথার জন্ম হয় কোশ্চেন। যেমন ভাইবা বোর্ডে প্রথমে তোমাকে ধরতে পারে যে স্যার মে কামিং স্যার, বললে মে ইয়েস কামিং, ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে তোমার পরিচয়টা দাও। তুমি তো নিজে ইংরেজিতে বলছো, তোমাকে ইংরেজিতে কোশ্চেন করবে না। এখন ইন্ট্রোডিউস ইউরসেলফ, একটা কথা মনে রাখবা যে ইন্ট্রোডিউস ইউরসেলফ সবসময় শর্ট করো। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পোর্টালে দেওয়া আছে, বিভিন্ন মানে যারা বিশেষ করে আইএলটিএস প্রিপারেশন নেয় সেখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ সম্পর্কে সুন্দর ধারণা দেওয়া আছে, যে গুড আফটারনুন, দিস ইজ মোহাম্মদ শাহিনুল ইসলাম, কেম ফ্রম ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, ষোলকুপা উপজেলা, গ্রাম শীতাল। এরকম দিয়ে একটা বোঝার ব্যাপার বলছি, সেটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে তোমার নাম কি, যে আমার নাম রহিমা আক্তার, বাড়ি কোথায়, বলবো যে মনোহরপুর। এই কোন মনোহরপুর না, যদি বল যে তোমার গ্রামের বাড়ি কোথায়, স্যার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অমুক গ্রাম, যশোর জেলার সদর উপজেলার অমুক গ্রাম। প্রথম তোমার জেলা, কারণ তোমার যেমন যদি বলেন স্যার আমার বাড়ি কালীগঞ্জ উপজেলার অমুক থেকে, কোন কালীগঞ্জ? কালীগঞ্জ উপজেলা তো 4টা জেলায় আছে, সাতক্ষীরা আছে, লালমনিরহাটে আছে, তারপরে কোথায় আছে, গাজীপুর আছে, এরকম আছে না? বলবা সবসময় জেলার নাম দিয়ে। আমরা এই যে ব্যাপারগুলো তোমাকে সবসময় দৃষ্টি রাখতে হবে যে আমি যদি ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে তুমি যদি ইংরেজি না পারো, কারণ ভাইবা বোর্ডে তুমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে গেছো, বড় পদের চাকরি প্রার্থী আগ্রহী, তুমি যদি ইংরেজিতে কথা না বলতে পারো, সেখানে শুরু করো, যেটা মুদ্রা দাস বলেছিলাম, তাহলে তো হবে না। তো এই বিষয়গুলো, আর যে দুনিয়ার যেখান থেকে তোমার কথার পৃষ্ঠে কথা আসবে, কথা আসলে বললো যে আমি। আর আরেকটা মজার ব্যাপার আছে, যেদিন তুমি ভাইবা দিবা ওই দিনটি গুরুত্বপূর্ণ। যেমন ঐতিহাসিক দিন আছে না, তোমার ভাইবা দেখাচ্ছে 25শে মার্চ। 25শে মার্চে অপারেশন সার্চ লাইট হয়েছিল, কালো রাত। এই যে কালো রাত, এখন তোমাকে দেখতে পারো যে সকল রাতই কিন্তু কালো রাত না, কালো কয়েককারে কালো। আর 25শে মার্চে যে আমরা কালো রাত করি, ওটা কিন্তু কাল রাত। বুঝতে পারলাম?
এই সমস্ত ওই দিন সম্পর্কে মনে করেন যে আজকে জিজ্ঞাসা করতে পারে যে আজ কয় তারিখ, বললাম ঘড়ি তো দেখা যায় 21শে জানুয়ারি, ও আচ্ছা 21শে জানুয়ারি, আজকে বাংলা কয় তারিখ, আরবি কয় তারিখ ধরতে পারে। ওই দিনের ঐতিহাসিক ঘটনা থাকলে, ওই দিনে যদি কোনো ঐতিহাসিক ব্যক্তির জন্ম হয় সেটাও তোমার জানা লাগবে। তো এই ছিল মোটামুটি ভাইবার। এখন ভাইবার থেকে বের হওয়ার পরে কেমন হয়, ভাইবা বেটা তুমি সকল কোশ্চেনের উত্তর দিয়েছো, তোমার চাকরি হবে যে ভাইবা ভালো হয়েছে মনে করার কোনো কারণ নেই। কারণ দেখা যাচ্ছে এমন হয়েছে, আমার বন্ধু আমরা একসাথে 33 বিসিএস সেই ভাইবা থেকে বেরে ভীষণ মন খারাপ, তো বন্ধু চাকরি হবে না, এটা সম্ভব না, আমি ভাইবাই কিচ্ছু পারিনি, আমাকে বের করে দিয়েছে পুলিশ ক্যাডার। আমার ঘরের এক বড় ভাই, মানে আমি শোনা কথা, নট শিওর, সে তার ভাইবা বোর্ডে গিয়েছিল, তার ফার্স্ট চয়েস ছিল বিসিএস পুলিশ। তা বলছে আপনি পুলিশ ক্যাডার হতে পারে, একটা কোশ্চেন ধরছে, তার সনদ গুলো চেলে ফেলে দিয়েছে, কি পড়ালেখা করে আসছে, কিছু পারেন না, পুলিশ ক্যাডার হতে পারে। সে কি বলছে, পাশে যে পিয়নটা ছিল, এই কাগজ গুলো গুছিয়ে দাও তো, স্যার। তা বলছে ঠিক আছে যাও স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসি। এর দেখা গেছে পুলিশ ক্যাডার আসছে, কেন আসছে, সে কিন্তু একটা কমান্ড করেছিল, তার যে সনদ ছুড়ে ফেলছে, সে মিজাজ ত্যক্ত বিরক্ত করছে, আপনি, আমি লেখাপড়া করছি, আপনি আমার সনদ ছিঁড়ে ফেলে দেন, কি চাকরি ইচ্ছা হলে দেবেন, না না দেবেন, এরকম কথা আমাকে বলে ফেলে না, যে রাগ বাগ করলো ভাইবা বটে, কারণ তোমার মেজাজ টেস্ট করছে। আমি লেখাপড়া করছি, আমার বাবার টাকা খরচ করে মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে লেখাপড়া করছি, সনদ ছুড়ে ফেলে দিচ্ছে। সে কি বলছে, পিএমকে বলছে এগুলো একটু গুছিয়ে দেন তো। তা বলছে ঠিক আছে আপনি বলছে যে না, তো যে সনদগুলো গুছাইছে যে পিয়ন দিয়ে, সে কিন্তু পিয়নকে কমান্ড করছে, কারণ সে নিজে বলছেন একজন অফিসার, আমার যদি খাবার পানি, আমি একজন অফিসার, আমার রুমে খাবার খাচ্ছি তো কাপ পিরিছে পানি দিচ্ছে, দেখাচ্ছে কোনো অফিসে গেছি, কাপ পিরিছে পানি দিলে পানি খাইতে যে বাই চান্স গ্লাসটা ভেঙে গেছে, কি করে বললাম, বলার সুযোগ আছে, ভেঙে গেছে মানে ভেঙে গেছে, ওটা পরিষ্কার, আমি দেখাচ্ছি নিচে পানি পরিষ্কার করে শুকিয়েছে, এটা হবে, আমি তো অফিসার, আমি এটা করতে পারবো না, রোডে করার জন্য লোক আছে, পিয়ন করবে, আমি এটা হয়ে গেছে, এটা মন খারাপ করতে পারে, আবার এটা ভেঙে দিয়ে হাসি দিয়ে যাবে না, কিরকির করে যাচ্ছে, এটা করে যাবে না। আরেকজনের অফিসে গিয়ে গিলাস ভেঙে গেল, কিংবা কাপ পিরিচ ভেঙে গেল, কিরকির করে হেসে দিলাম, না হাসা তো যাবে না, মন খারাপ করে তোমার এক্সপ্রেশন বুঝায়, আমি আই এম সরি, মানে তুমি বলে যে স্যার আই এম সো সরি, আমি দুঃখিত, দুঃখ পার করে দেখছি ইস কান্দা, এটা করা যাবে না, মন খারাপ, আমাকে এটা বুঝিয়ে দিলাম যে আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপরে যা যা করার সেই করবে, যাই পিয়নকে ডাকবে, যেটা পরিষ্কার আপাতত যা যা করবে। তো এই ভাইবা বোর্ডে যখন বের হবো, ভাইবা বোর্ড থেকে আমার যখন বের হব, তারা বলবে যে ঠিক আছে আপনি আসেন, আমার কাগজপাতিগুলো খুব তাড়াহুড়ো করে গোছানো শুরু করে দেবো, কাগজগুলো স্মুথলি নেব, নেওয়ার পরে যখন বের হব, বের হওয়ার পরে তখন কিন্তু আমি যাই একেবারে ঘুরে পিছন সাইডে হবে, আমি স্টিল নাও চেয়ার থেকে উঠে দাঁড়িয়েবো, দাঁড়ানোর পরে যাব বাম পাশে বের হবো, ঢুকছি বাম পাশ দিয়ে, বের হবো বাম পাশ দিয়ে, ঢোকার পরে তখন পিছনে কয়েক পা আগে খেয়াল রাখতে হবে পিছনে কিছু আছে কিনা, যত দ্রুত আমি পিছনে কয়েক পা গিয়ে, বিশেষ করে 2-3 পা যেয়ে তারপরে ওখান থেকে যে দাঁড়ানো, ওখান থেকে আমি তাদেরকে একটা সম্মান জানালাম, হালকা মাথা নিচু করে স্যার আসসালামু আলাইকুম স্যার, কিংবা নমস্কার স্যার। এরপরে আমি ঘুরে দরজা দিয়ে যখন বের হব, তখন আমাকে খেয়াল রাখতে হবে, আমি ঢুকছি যে সময় দরজায় শব্দ হবে না, বের হওয়ার সময় যেন দরজা দিয়ে বেরে দরজা খুলে রেখে চলে গেল, তা বের হওয়ার পরে দরজাটা আস্তে করে স্মুথলি সুন্দর করে লক করে, যাতে সাউন্ড না হয়, লক করে তারপরে চলে গেলাম, বাইরে যে ডান্ডা এটা ছিল ভাইবা। এখন ভাইবা দিয়ে আসার পরে কি, আমার যদি ভাইবা খারাপ হয়ে যায়, ভেঙে চুরিয়ে মুশড়ে পড়লাম,
একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো জবের ভাইভাতে যাওয়ার আগে আমার মাথায় রাখতে হবে যে এই জবটার জন্য আরো একজন ক্যান্ডিডেট আছে। আমি যেমন আমার কাছে যেমন এই জবটা গুরুত্বপূর্ণ, আমার যে প্রতিপক্ষ বা প্রতিযোগী তার কাছেও গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই সৃষ্টিকর্তা আমার নসিবে যা লিখে রাখছে সেটাই হবে। এরপরে শুকরিয়া আদায় করে ভাইবার সবটা ক্লোজ করে ফেলছে। আল্লাহ হাফেজ।